Good morning, dear student. Welcome to the Way Up Solution #1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ পরিবেশ বিজ্ঞান থেকে ক্লাস প্রাইমারি টেটের জন্য আজ ক্লাস নাম্বার 11। প্রত্যেককে একটু বলবো যে আমাদের ক্লাস রুটিন যেগুলো আছে একটু দেখে রাখো এক ঝলকে। এবং TWS একাডেমি আমাদের নিজস্ব অ্যাপ, সেখানে কিন্তু ব্যাচ চলছে। প্রত্যেকে অ্যাপ ডাউনলোড করবে প্লে স্টোরে গিয়ে এবং সেখানে পেড কোর্স নিতে পারো। বিভিন্ন কোর্স আছে। যারা নতুন আছো টেলিগ্রামে আমাদের জয়েন করবে, এখানে সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন তুমি পাচ্ছ। তো চলো আমরা এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি। প্রথম প্রশ্ন, শুষ্ক বরফের রাসায়নিক সংকেত কি? শুষ্ক বরফের রাসায়নিক সংকেত কি? সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে CO2, কঠিন কার্বন ডাই অক্সাইড। শুষ্ক বরফ মানে হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন CO2। এই অগ্নি নির্বাপক যন্ত্রে এই কার্বন ডাই অক্সাইড কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে। হীরক হলো কি? একটা মৌল, একটি যৌগ, একটি মিশ্রণ, একটি তরল। হীরক এটা কিন্তু ধাতু না, এটা একটা অধাতু। এটা একটি অধাতু এবং এটি মনে রাখবে, এটি হচ্ছে কার্বনের রূপভেদ। এটি হচ্ছে কার্বনের একটা রূপভেদ। ওকে, এটা হচ্ছে একটা মৌল হবে। কার্বন একটা মৌল, যদি অধাতু হোক। তো ধাতু অধাতু ধাতু কল্প, এটা হচ্ছে মৌলিক পদার্থের তিনটি শ্রেণী বিভাগ: ধাতু অধাতু ধাতু কল্প। পৃথিবীর স্থলভূমির হীরক হচ্ছে সব থেকে কঠিন পদার্থ। হীরক হচ্ছে সব থেকে কঠিন পদার্থ বা শক্ত বলতে পারো, খুবই মজবুত এবং এটি খুব উজ্জ্বল হয় কারণ এর সংকটকোণ খুবই কম হয়। পৃথিবীর স্থলভূমির বাস্তুতন্ত্র পরিবর্তিত হচ্ছে, কারণ কি? পৃথিবীর স্থলভূমির বাস্তুতন্ত্র পরিবর্তিত হচ্ছে কারণ কি? অরণ্য সংহার বাড়ছে, চারণভূমিগুলি বিলীয়মান হচ্ছে, অধিকতর সম্পদ সৃষ্টির জন্য জমির ব্যবহার বাড়ছে, নাকি কোনোটি এখানে প্রযোজ্য নয়? তো এখানে প্রশ্নটা বোঝা গেছে আশা করি। পৃথিবীর স্থলভূমির বাস্তুতন্ত্র পরিবর্তিত হচ্ছে, অপশন সি হবে। অধিকতর সম্পদ সৃষ্টির জন্য জমির ব্যবহার বাড়ছে এবং জমির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অরণ্য সংহার ইত্যাদি ইত্যাদি বাড়ছে। ঠিক আছে। পৃথিবীতে অতিবেগুনি রশ্মি প্রবেশ করছে কিসের প্রভাবে? অতিবেগুনি রশ্মি, যেটাকে আল্ট্রাভায়োলেট রে বলা হয়। আল্ট্রাভায়োলেট রে এটা সূর্য থেকে আসছে। সুনামির প্রভাবে, ভূমিকম্পের প্রভাবে, ওজোন স্তর সৃষ্টির প্রভাবে, নাকি ওজোন গহ্বর সৃষ্টির প্রভাবে? পৃথিবীতে অতিবেগুনি রশ্মি প্রবেশ করছে, এটা হচ্ছে ওজোন স্তর গহ্বর সৃষ্টির প্রভাবে। ওজোন হোল সৃষ্টি হচ্ছে বলেই তো অতিবেগুনি রশ্মি আসতে পারছে, নয়তো ওজোন স্তর আটকে দিত। ওজোন স্তরকে বলা হয় সৌর পর্দা। ওজোন স্তর যে অতিবেগুনি রশ্মি শোষণ করে, এই জন্য ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। ঠিক আছে। জলের সূক্ষ্ম উদ্ভিদ ও প্রাণীদের একত্রে কি বলে? জলের সূক্ষ্ম উদ্ভিদ ও প্রাণীদের একত্রে কি বলে? নেকটন, বেনথস, প্ল্যাঙ্কটন, নাকি নিউটন? সঠিক উত্তর হবে প্ল্যাঙ্কটন। নিউটন অপশানে দিয়েছে। যাই হোক, প্ল্যাঙ্কটন এটা হচ্ছে জলে ভাসমান সূক্ষ্ম ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীদের বোঝাচ্ছে। এই প্ল্যাঙ্কটনদের মনে রাখবে, এদের কিন্তু গমন অঙ্গ থাকে না। ঠিক আছে। নামে উদ্ভিদ, নামে প্রাণী। ঠিক আছে। গমনাঙ্গ থাকে না। এখানে মনে রাখবে প্রাণীদের কি বলা হয়?
প্রাণীদের বলা হয় জুপ্লাঙ্কটন। জুপ্লাঙ্কটন। আর উদ্ভিদের বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সংশোধনীমূলক শিক্ষায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে, এটা একটা উক্তি। এটা কি সত্য, আংশিক সত্য, আংশিক মিথ্যা, নাকি সম্পূর্ণ মিথ্যা? প্রশ্নটা বোঝা গেছে? সংশোধনীমূলক শিক্ষায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে, এই কথাটা সত্য, অবশ্যই সত্য হবে। নয়তো আত্মবিশ্বাস যদি তার না জন্মায় তাহলে সে কিভাবে শিখবে আর কি? কনফিডেন্স যদি হারিয়ে ফেলে সে শিখতেই তো পারবে না। আত্মবিশ্বাস গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। মেধা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? আবিষ্কার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, নাকি সবকটি? তাহলে এখানে কোশ্চেনটা বোঝা গেল, মেধা সম্পন্ন শিক্ষার্থীদের প্রযোজ্য পদ্ধতি আমরা এখানে অবশ্যই সবকটি বলতে পারি। আবিষ্কার পদ্ধতি, প্রজেক্ট মেথড এবং প্রবলেম সলভিং মেথড সবগুলো প্রযোজ্য আছে। শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্যকারী শিক্ষণ পদ্ধতি কোনটি? দেখো, একই প্রশ্ন কিন্তু অপশনগুলো একটু ডিফারেন্ট। এখানে প্রশ্নটা কি ছিল? মেধা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? তিনটে পদ্ধতি প্রযোজ্য। এবার দেখো, আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি গঠনে তুমি কোনো কিছু আবিষ্কার করবে বা এই দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্যকারী শিক্ষণ পদ্ধতিটা হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি। একটা প্রবলেম তোমাকে দেওয়া হলো, ওই প্রবলেমটা সলভ করতে গিয়ে তুমি একটা ওয়ে বার করলে বা একটা মেথড বার করে ফেললে, তবেই তো আবিষ্কারটা হবে, তবে আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি গঠন হবে। দেখো, একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের কথা যদি বলি, একটা অঙ্ক 3-4 রকমের স্টাইলে করা যায়, 4-5 রকমের স্টাইলেও করা যায়। তো 5 জন স্টুডেন্টকে যদি দেওয়া হয় যে করো এই প্রবলেম সলভ করো, ঠিক আছে, তো সেটা করতে গিয়ে দেখা যায় যে 3 জন একই রকম করছে, আরেকজন হয়তো আলাদা, আরেকজন আলাদা মেথড ফলো করছে, উত্তর চলে আসছে। তো রাস্তা যদি থাকে, তোমার বাড়ি থেকে কলকাতা যাওয়ার রাস্তা আছে 5খানা, 5 জন ওখানে তোমাদের এলাকায় 5টা রাস্তা দিয়ে যেতেই পারে, তো যার যেটা সুবিধা মনে হবে। তো সেরকমই তাই সমস্যা সমাধান পদ্ধতি করতে গেলে কিন্তু বিভিন্ন রাস্তা বার হবে, তাই অর্থাৎ বিভিন্ন নতুন নতুন বিষয় চলে আসবে, অর্থাৎ আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি গঠিত হয়। গঠনে সাহায্যকারী শিক্ষণ পদ্ধতি হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি। ভারতে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি পেয়েছে কবে থেকে? পরিবেশবিদ্যা পাঠদানের পর, ভোপাল গ্যাস দুর্ঘটনার পর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর, কি রাজ্য সরকারগুলির ব্যাপক প্রচারের পর? ভারতে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি পেয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনার পর। ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? 1984-এ, 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। মিথাইল আইসোসায়ানেট এই গ্যাসের কারণে বহু মানুষ প্রাণী মারা যায়। তো এখানে একটা অ্যাক্ট আসছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, ভারতবর্ষে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, এটি কত সালে হয়? 1986 সালে। শিখনের কোন পদ্ধতিতে বুদ্ধি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয়? শিখনের কোন পদ্ধতিতে বুদ্ধিটা সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয়? অন্তর্দৃষ্টি, ইনার ভিশন, মানে তুমি একটা চিন্তা করছো কিভাবে কিভাবে করবে, তো সেটা অ্যাকচুয়ালি
ওই জায়গায় কিন্তু বিভিন্ন বুদ্ধিটা কাজে লাগাতে হয়। কোঠারি কমিশন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছে? কোঠারি কমিশন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার লক্ষ্য সম্পর্কে বলেছে কি? সঠিক উত্তর হবে অপশন সি, সামাজিক, প্রাকৃতিক এবং জৈবিক পরিবেশের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক গড়ে তোলা। সুন্দরল্যান্ড হলো কোনটি? সুন্দরল্যান্ড হলো কোনটি? লাক্ষা দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মালদ্বীপ নাকি শ্রীলঙ্কা? সুন্দরল্যান্ড কাকে বলা হয় বলো, এখানে সঠিক উত্তর কি হবে? সুন্দরল্যান্ড বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা ভারতের কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল। লাক্ষা দ্বীপপুঞ্জ সেটাও কেন্দ্রশাসিত অঞ্চল। মালদ্বীপ আলাদা একটা রাষ্ট্র, শ্রীলঙ্কা আলাদা একটা রাষ্ট্র বা দেশ। কোন সম্মেলনে সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয়? কোন সম্মেলনে সম্পদটা কি এটা সম্পর্কে একটা পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয়েছিল? ভিয়েনা সম্মেলন, প্রথম বসুন্ধরা সম্মেলন, কানকুন সম্মেলন, আটলান্টিক কোস্ট সম্মেলন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম বসুন্ধরা সম্মেলন। এই বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে 1992 সালে আর্থ সামিট হয়েছিল। বিদ্যুৎ উৎপাদনের জন্য ওটিইসি বা ওটেক পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে? বিদ্যুৎ উৎপাদনের ওটেক পদ্ধতি সৌরশক্তিতে, সমুদ্র তরঙ্গ শক্তি, ভূতাপ শক্তি নাকি সমুদ্র তাপ শক্তিতে কাজে লাগে? ওটেক পদ্ধতি এটা কাজে লাগছে সমুদ্র তাপ শক্তিতে। ওশান থার্মাল এনার্জি কনভার্সন পাওয়ার প্ল্যান্ট। ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? তামিলনাড়ুর কালপক্কম, কর্ণাটকের কৈগা, মহারাষ্ট্রের তারাপুর, উত্তরপ্রদেশের নারোরা নাকি কোনটি হবে এখানে? ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র এটা হবে মহারাষ্ট্রের তারাপুর। অপশন সি সঠিক উত্তর আছে। গন্ডোয়ানা যুগের সম্পদ মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি। গন্ডোয়ানা যুগের কোন সম্পদ? প্রশ্নটা হচ্ছে কোন সম্পদ মানুষের সভ্যতার একটি অন্যতম ভিত্তি? কয়লা, সোনা, আকরিক লোহা, খনিজ তেল? তো এখানে সঠিক উত্তর হবে কয়লা। কয়লা হচ্ছে মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি। কয়লা এটি কি ধরনের সম্পদ বলতো? তোমাদের ন্যাচারাল রিসোর্সেস বলে একটা চ্যাপ্টার রয়েছে, প্রাকৃতিক সম্পদ বলে একটা চ্যাপ্টার রয়েছে। সেখানে আমরা যদি বলি পূরণশীল, অপূরণশীল, আন্তর্জাতিক দুষ্প্রাপ্য সম্পদ বলতে পারি। বিভিন্ন ধরনের সম্পদ আছে। তো কয়লা এটি হচ্ছে কিরকম সম্পদ? এটা হচ্ছে অপূরণশীল সম্পদ, অর্থাৎ যেটা তুমি ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না। অর্থাৎ কয়লা দহন হয়ে গেলে আর কয়লা পাওয়া যাবে, পুনরায় ব্যবহার করা যাবে না। এটাকে অপূরণশীল। পূরণশীল সম্পদ জল বলতে পারো, একবার ব্যবহার করার পরেও আবার সেটা ব্যবহার করা যেতে পারে শোধন করে, ঠিক আছে। বা সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদি পূরণশীল সম্পদ। আন্তর্জাতিক সম্পদ বলতে দেশের যে সম্পদগুলো আছে সেগুলোকে আন্তর্জাতিক সম্পদ বলা হয়। আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল, যেগুলো ব্যবহার করা হয়, ইন্টারন্যাশনাল সবাই ব্যবহার করে সেগুলো আর কি। দুষ্প্রাপ্য সম্পদ যেগুলো খুব কম পাওয়া যায় সেগুলোকে দুষ্প্রাপ্য সম্পদ বলতে পারি আমরা।
হালকা জ্বলনশীল গ্যাস কোনটি? মার্স গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন নাকি সালফার ডাইঅক্সাইড? হালকা জ্বলনশীল বা দাহ্য গ্যাস। দাহ্য গ্যাস কোনটি হবে? দেখো জ্বালানি গ্যাস যেগুলো সবই দাহ্য গ্যাস, মানে তোমার এলপিজি, সিএনজি, এগুলো ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, এগুলো। মার্স গ্যাস যেটাকে মিথেন গ্যাস বলছি, এটা হালকা জ্বলনশীল গ্যাস, এটা দাহ্য গ্যাস। কার্বন ডাইঅক্সাইড কিন্তু দাহ্য গ্যাস না, এটা আগুন নেভাতে সাহায্য করে। নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড এগুলো দাহ্য গ্যাস না। ভারতের কুড়ানকুলাম পরমাণু শক্তি কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক? এটা হবে তামিলনাড়ুতে অবস্থিত। ভারতের কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি? জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি দক্ষিণ পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর পূর্ব ভারত নাকি উত্তর ভারত? সম্ভাবনা কি বলা হচ্ছে এখানে? সম্ভাবনাটা বেশি সব থেকে কোথায়? তো আমরা একটা জিনিস জানি যে ভারতবর্ষে প্রথম জলবিদ্যুৎ প্রকল্প হয়েছিল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা সিদ্রাপংয়ে 1897 সালে। এটা মনে রাখবে। ভারতবর্ষের যদি দেখি বিদ্যুৎ উৎপাদনে তাপ বিদ্যুৎ সব থেকে বেশি উৎপাদিত হয়, তারপর হচ্ছে জলবিদ্যুৎ। এর সম্ভাবনা উত্তর পূর্ব ভারতে দেখো ব্রহ্মপুত্র নদ রয়েছে। আমরা একটা ক্লাসে বলেছিলাম যে সব থেকে জল বহন করে বেশি হচ্ছে ব্রহ্মপুত্র নদ, ঠিক আছে? তো ওই সমস্ত যে নদ নদীগুলো কিন্তু জলে পরিপূর্ণ, ওই জন্য সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে এবার আমরা একটু বলে রাখি তোমাদের, আমাদের যে TWS একাডেমি অ্যাপ আছে, এখানে বিভিন্ন ব্যাচ আছে, প্র্যাকটিস, ফাউন্ডেশন, অন্যান্য পরীক্ষার জন্য। প্রাইমারি ছিল, সেটা হয়ে গেছে। প্রাইমারি যে টোটাল আমরা বলেছিলাম, যেগুলো প্রতিশ্রুতি ছিল যে এত ঘন্টা ক্লাস হবে, পরিবেশ, পাশাপাশি তোমার যে সাবজেক্টগুলো আছে সিডিপি, বাংলা, ইংরাজি, ম্যাথমেটিক্স, সেইগুলো কিন্তু হয়ে গেছে। এবং যেহেতু পরীক্ষা এক্সটেনশন হয়ে গেছে, আমাদের কারোর স্লট ফাঁকা নেই। এই সমস্ত ব্যাচ রয়েছে, এগুলোতে ক্লাস রয়েছে, ঠিক আছে? ওই জন্য প্রাইমারি ক্লাস তোমরা দেখছো যে সকালে নেওয়া হচ্ছে একটা বিষয় ওটার উপরে। যেহেতু প্রাইমারি ক্লাস এক সপ্তাহ দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু এক্সটেনশন আমরা করেছি, ঠিক আছে? ওই জায়গায় এবং আর যে সমস্ত ক্লাস রয়েছে, ফাউন্ডেশন ব্যাচ, WBP, KP, SSC, GD, উদ্যম ব্যাচ, এটা PSC ক্লার্কশিপ, ফুড এসআই, PSC রিলেটেড সমস্ত এক্সাম বলতে গেলে ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, এই ব্যাচে করানো হচ্ছে একদম ডিটেলসে, সাবজেক্ট ধরে ধরে, সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে, ডিটেলস MCQ একই সঙ্গে, ঠিক আছে? তাহলে এই ব্যাচটা একদম গোড়া থেকে হবে। আর নতুন যে ব্যাচটা 15 তারিখ থেকে লঞ্চ হচ্ছে, এটা শুধু প্র্যাকটিস হবে। যাদের বেসিক ক্লিয়ার হচ্ছে, শুধু প্র্যাকটিস করতে চাইছো, তাদের জন্য এই ব্যাচ তোমরা প্রাইস দেখতে পারো মাত্র 899 রুপিতে পাবে, ঠিক আছে? তো যারা তোমরা প্রাইমারি আছো, প্রাইমারি ক্লাস করছো, নেক্সট যে এক্সাম টার্গেট করতে পারো, PSC ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস, ফুড এসআই ফর্ম ফিল আপ হয়ে গেছে, যারা করেছো ঠিক আছে, যারা করনি ক্লার্কশিপটা অবশ্যই করতে পারবো। 18 থেকে 40 এজ, মাধ্যমিক পাস যোগ্যতায় পরীক্ষাটা তোমরা অবশ্যই দেবে এবং প্রস্তুতি নেবে। পরীক্ষা বিনা প্রস্তুতি দেওয়া মানে বোকার মতো কাজ করা, কারণ ওই পরীক্ষার্থী অনেক হবে, 15-20 লাখ হবে, কিন্তু আলটিমেট যদি দেখো ওই ধরো 1 লক্ষ পরীক্ষার্থী ভালো করে মোটামুটি পড়ছে, তার মধ্যে খুব ভালো করে পড়ছে যারা, তারাই চাকরিটা পাবে, ঠিক আছে? 1 লক্ষ পরীক্ষার্থী মোটামুটি পড়ছে, তার মধ্যে হয়তো 30,000 কি 20,000 পরীক্ষার্থী খুব সিরিয়াস, তারাই পায় চাকরি, ঠিক আছে? তারাই চাকরিটা পাবে। তুমি ক্যাজুয়ালি নিলে আর হবে না, সেই দিন আর নেই, কারণ কম্পিটিশন দিনের পর দিন যেভাবে বাড়ছে, তাতে করে
তোমাকে খুব ভালো করেই পড়তে হবে পড়তে গেলে, নয়তো ওই যাতাই করে পড়ে পাস করলাম তাতে কোনো কাজ হবে না। পাস করবে হয়তো প্রিলিমস পাস করলে, তো কাজ হতে গেলে তোমাকে খুব ভালো করে পড়তে হবে। হোয়াইট কোল বা সাদা কয়লা কোনটি? তো তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করতে পারো। আমাদের ক্লাসের প্রশ্ন তো মোটামুটি যা করানো হয় ওভারঅল প্রত্যেক পরীক্ষা তুমি যদি দেখো মোটামুটি কমন কিন্তু অনেক অনেক আসে, 80-90% কমন থাকে। অর্থাৎ যেগুলো পড়ানো হয় সবই পড়ানো হয়, কমন তো আসারই কথা, তাই তো? সবই পড়াচ্ছি আমরা। হোয়াইট কোল বা সাদা কয়লা কি? এটা হচ্ছে জলবিদ্যুৎকে বলা হয়। তাহলে কয়লা রিলেটেড কিছু প্রশ্ন আমরা আলোচনা করেছি। আচ্ছা, কয়লার মধ্যে উন্নত মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কিভাবে শেখে? একইভাবে শেখে, নিজস্ব স্টাইল অনুযায়ী শিক্ষক যেভাবে বলেন সেইভাবে শেখে, নাকি অপশন ডি কোনোটি নয়? একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কিভাবে শিখবে? ধরো এখানে যারা ক্লাস করছো সবাই কিন্তু একই রকম শিখবে না। আমি যেভাবে বলছি সেভাবে যদি শিখে যেত তাহলে তো হয়েই যেত, তাই তো? সবাই সমান শিখবে না, যার যেমন ক্যাপাসিটি, যার যেমন নিজস্ব একটা স্টাইল রয়েছে। তো এখানে নিজস্ব স্টাইল বলতে নিজস্বতা অনুযায়ী শেখে, তাই তো? তার ক্যাপাসিটি অনুযায়ী শেখে। সামুদ্রিক প্রবাল ক্ষতিগ্রস্ত হয় কিসের দ্বারা? সামুদ্রিক প্রবাল এটি ক্ষতিগ্রস্ত হয় কিসের দ্বারা? বায়ু দূষণের দ্বারা, জল দূষণের দ্বারা, শব্দ দূষণ, নাকি মাটি দূষণের দ্বারা? সহজ প্রশ্ন। ভারতের লাক্ষা দ্বীপপুঞ্জে কে বলা হয় প্রবাল দ্বীপপুঞ্জ, এখানে প্রবাল পাওয়া যায়। তো এটি জল দূষণের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হলো কি? অ্যাসিড বৃষ্টি, বনভূমি হ্রাস, হিমবাহের গলন, শিল্পায়ন। অন্যতম প্রধান কারণ, সবগুলোই কারণ, কিন্তু অন্যতম প্রধান কারণ কি হবে তোমার মতে? কি হবে অন্যতম প্রধান কারণ? কি হবে? তো সঠিক উত্তর কি হবে? বনভূমি হ্রাস। বনভূমি হ্রাসের সঙ্গে অনেক কিছু ডিপেন্ড করছে, তাই তো? পরিবেশের ভারসাম্যটা এখান থেকেই চেঞ্জ হচ্ছে, উষ্ণতাটা বাড়তে পারে, বনভূমির উপর ডিপেন্ড করে দেখো বৃষ্টিপাত হয়। উদ্ভিদ বাষ্পমোচন করে, সেই বাষ্পমোচনে এই জলটা উপরে উঠে মেঘ তৈরি হয়, বৃষ্টিপাত হয়, ঠিক আছে? বা উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে সেটাকে কাজে লাগিয়ে গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ তৈরি করে অক্সিজেন উৎপন্ন করে। তো বনভূমিটা হ্রাস পেলে যেমন বৃষ্টিপাতটা কমে যেতে পারে, তেমন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যেতে পারে, যার ফলে কি হবে? উষ্ণতা বৃদ্ধি পাবে, জলবায়ুর পরিবর্তন হবে। কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? AgAus, কুইক সিলভার মানে হচ্ছে, এটা বলা হচ্ছে পারদকে। Ag মানে হচ্ছে পারদ। পারদ একটা ধাতু এবং এটি তরল ধাতু। গতকালের হোমওয়ার্ক ছিল এটা। শিখনের একটি সঠিক প্রক্রিয়া হবে কোনটি? সহজ থেকে কঠিন, কঠিন থেকে সহজ, পরিস্থিতি অনুযায়ী, নাকি মাঝামাঝি থেকে কঠিন? সঠিক উত্তর হবে সহজ থেকে কঠিন, অপশন এ। পরিবেশের বিষয়কে সহজভাবে উপস্থাপনের জন্য প্রয়োজন কি? এটা তোমরা হোমওয়ার্ক করবে। এখানে আজকে ক্লাস আমি এন্ড করছি। 27 কোশ্চেন, তোমার স্কোর কত হলো কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। আমাদের টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ, এখানে তোমরা জয়েন করবে। সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন টেলিগ্রামে পাবে, ওকে? এবং আমাদের যে নিজস্ব অ্যাপ আছে, এই অ্যাপ কিন্তু বেশি দিন হয়নি, মাত্র 2 মাস 2.5 মাস কিন্তু অ্যাপটা হয়েছে। ক্লাস চলছে একদম নতুন স্টাইলে, নতুন করে ক্লাস পাচ্ছ। প্রত্যেক স্যার কি খুব ভালোভাবেই ক্লাস করাচ্ছেন, ভরসা রাখতে পারো আমাদের উপর, ঠিক আছে? অল্প কিছু দেখো, কোনো কিছু কিন্তু ফ্রি হয় না। হয়তো ইউটিউব ক্লাস ভাবছো এটা ফ্রি হচ্ছে, আলটিমেট কিন্তু না। কারণ কি, তোমার ডেটা ভরতে হচ্ছে, মোবাইলে তোমার ব্যালেন্স ভরতে হচ্ছে কিনা, হয়তো কম যাচ্ছে বাট হচ্ছে তো,
তাহলে একেবারে ফ্রি কিন্তু হচ্ছে না, এটাই মনে রাখতে হবে। তো ফ্রি বলে কিছু নেই, বা আরেকটা বিষয় মনে রাখবে, কোনো কিছুই ফালতু হয় না। এই যে ক্লাসটা নেওয়া হলো, এটা একটা কাজ তোমার লাগবেই লাগবে। দেখবে তোমার পরীক্ষা হলে মনে পড়বে আমাদের কথা, যে স্যার এটা করিয়েছিল, অন্য স্যার এটা করিয়েছিল, দেখবে মনে পড়বে। তো কোনোটাই বিফলে যাচ্ছে না তোমার। এই পেড কোর্স নিলে হয়তো তোমার 1000, 1500 কি 900 টাকা যাবে, বাট এটা যে তোমার হেল্প হবে না সেটা তুমি ভাববে না যে বিফলে যাবে। ওকে, অবশ্যই কাজে লাগবে তোমার। যেভাবে ক্লাস করানো হয়, আমাদের ফ্রি ক্লাস দেখে গত বছর যে সংখ্যক স্টুডেন্ট কিন্তু পাস করেছিল, এবার তো পেড কোর্স হয়েছে, আমাদের বিশ্বাস আছে পেড কোর্সে যারা ছিল সবাই পাস করবে, 100% অ্যাকুরেসি আসবে। এটা আমাদের শুভকামনা আছে, সকলের প্রতি বিশ্বাসও আছে। 100% বলে কিছু নেই আবার, তো আমি অতটা বলেছি, তবুও আমাদের আশা আছে যে একদম যারা পড়েছে পাস করবে। কারণ যেগুলো পড়ানো হয়েছে এর বাইরে কি আর হবে, ওভারঅল অনেক জিনিস পড়ানো হয়েছে। তারপরেও দেখো, পাস করার প্রাইমারি কিন্তু অতটা কঠিন না, তোমাকে নেগেটিভ মার্ক নেই। 90টা প্রশ্ন সঠিক উত্তর করতে হলে তোমার মানে নাম চলে আসবে লিস্টে, তাই তো। এটা প্রাইমারির প্রসঙ্গ গেল। এবার অন্যান্য যে ক্লাস আছে এগুলো একদম ধরে ধরে ক্লাস করানো হচ্ছে। এগুলো অফলাইন ক্লাস হলে হয়তো একটা কোর্স 50,000, 60,000, 1 লাখ দাম হতো, 25,000, 50,000 এরকম একটা প্রাইস আসতো। ঠিক আছে, যেহেতু অনলাইন বলেই কমে দেওয়া সম্ভব, এটা তোমরা নিজেরাও চিন্তা করতে পারবে। যাই হোক, অনেক কথা বললাম। সকলে ভালো করে পড়াশুনো করো, যে কটা দিন সময় পেলে এটা কাজে লাগাতে হবে তোমাকে। ঠিক আছে, অযথা হাইপার হবে না, কবে কি হবে ওসব ভাবার দরকার নেই। তুমি তোমার মতো তৈরি হও, দেখবে পরীক্ষা হচ্ছে এবং তুমি পাসও করবে। ওকে, তো সকলেই তোমরা যারা আছো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অবশ্যই সকলেই তোমরা সফল হবে, নিশ্চয়ই সফল হবে। ঠিক আছে, সফল তোমাকে হতেই হবে, তার জন্য তোমাকে মেহনত করতে হবে। মেহনত তোমাকে করতে হবে, পরীক্ষায় তোমাকে লিখতে হবে, তোমাকে কিন্তু সব কিছু করতে হবে। ওই জন্য চেষ্টা করো, নিশ্চয়ই সফল হবে। অবশ্য ক্লাসগুলো করতে হবে আমাদের, আমরা ক্লাস করাচ্ছি হয়তো ফ্রি ক্লাস বলে অনেকেই ভাবছে যাই হোক ক্লাস, কিন্তু না, এই যে কন্টেন্ট আছে এর কিন্তু গুরুত্ব আছে, অনেক অনেক গুরুত্ব আছে। ঠিক আছে, দেখবে কাজে লাগবে, পরীক্ষা হলে গিয়ে মনে পড়বে আমাদের কথা। ঠিক আছে, ওকে, টাটা বাই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।